হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমাদের এই লেকচারটার উপর তৃতীয় লেকচার হবে। আমরা মোলারিটি নিয়ে কথা বলছিলাম। মোলারিটির কিছু অংশ বাকি আছে আমাদের, হ্যাঁ, কিছু অংশ আমাদের বাকি আছে, সেই জিনিসটা নিয়ে আমরা আলোচনা করব। তুমি দেখো, এখানে আমরা নোটে আসবো। প্রথমে আমরা যদি মোলারিটির ক্ষেত্রে, মোলারিটি অনেকগুলো দ্রবণগুলোর আমি নাম করব কিভাবে, কারণ মোলারিটিকে আমরা যখন সংজ্ঞায়িত করি তখন আমরা ব্যবহার করি কি দ্রবণের পরিমাণ আর কি তোমার দ্রব্যের পরিমাণ। দ্রব্যের পরিমাণটা ফিক্সড, অলওয়েজ কয় লিটার হবে? 1 লিটার। এখন দেখো 1 লিটার দ্রবণে যদি 1 মোল দ্রব্য যদি তোমার ডিজল, তখন ওই দ্রবণটার নাম হবে, ওই দ্রবণের নাম হবে কি তোমার মোলার দ্রবণ। 1 লিটারে যদি 1 মোল ডিজেল, আর এটা মোলারিটি হবে বা ঘনমাত্রা, যেটাকে বলি মোলারিটি বা মোলার ঘনমাত্রা, এটার মোলার ঘনমাত্রা 1 লিটারে যত মোল ডিজল থাকবে তত মোলটাকে আমরা বলবো কি মোলারিটি। কত মোল ডিজল আছে? 1 মোল। ফলে এর মোলারিটি বা মোলার ঘনমাত্রা কত হবে? যেহেতু মোলারিটিকে রিপ্রেজেন্ট করা হয়, এর এককটা হচ্ছে কি মোল পার লিটার, সেজন্য আমি এখানে 1 মোল পার লিটার বা 1 মোল লিখতে পারি। তুমি দেখো এটার পরিমাণটা আমাদের জন্য ফিক্সড। 1 লিটার দ্রবণে যদি তোমার 0.5 মোল দ্রব্য ডিজল থাকে, তাহলে তার ঘনমাত্রা হবে কত? 0.5। যে দ্রবণের ঘনমাত্রা 0.5 মোল পার লিটার, অর্থাৎ 1 লিটারে 0.5 মোল দ্রব্য ডিজল আছে, তখন তাকে সেমিমোলার দ্রবণ বলে। এটাকে আমরা কি বলি? সেমিমোলার। অনেক সময় ম্যাথে তোমার উল্লেখ থাকবে সেমিমোলার একটা দ্রবণ নিলাম, তাহলে তুমি বুঝতে হবে যে সেমিমোলার দ্রবণটার ঘনমাত্রা কত? 0.5। তুমি দেখো 1 লিটার দ্রবণে যদি 0.1 মোল দ্রব্য ডিজল, 0.1 মোল যদি দ্রব্য ডিজল থাকে, তাহলে তার ঘনমাত্রা হবে কত? 0.1 মোল পার লিটার। ওই দ্রবণের ঘনমাত্রা হবে 0.1 মোল পার লিটার, আর 1 লিটারে 0.1 মোল যখন ডিজল থাকে, তখন ওই দ্রবণটার নাম হবে ডেসিমোলার দ্রবণ। এটার নাম হবে কি তোমার? ডেসিমোলার কি তোমার। এটা দেখো এখন দেখো 1 লিটার দ্রবণে 0.01 মোল দ্রব্য যদি ডিজল থাকে, তখন ওই দ্রবণটাকে আমরা বলি কি তোমার সেন্টিমোলার দ্রবণ। ওটাকে আমরা কি বলি? সেন্টিমোলার দ্রবণ বলা। তখন ওই দ্রবণের ঘনমাত্রা হবে কত? 0.01 মোল পার লিটার। এগুলো প্রত্যেকটা জিনিসই কিন্তু তোমার ম্যাথের ক্ষেত্রে, এমসিকিউ এর ক্ষেত্রে দরকার হবে। 1 লিটার দ্রবণে যদি তোমার 0.001 মোল ডিজল, 0.01 মোল, এটা দ্বারা ইন্ডিকেট করে কি 1/100। 0.001 মোল এটা দ্বারা ইন্ডিকেট করে কি 1/1000। এত মোল যদি ডিজল থাকে, তখন ওই দ্রবণটাকে আমরা বলি মিলিমোলার দ্রবণ। মিলিমোলার। ওই দ্রবণের ঘনমাত্রা তখন হবে কত? 0.001 মোল পার লিটার বাই। তুমি দেখো 1 লিটার দ্রবণে যদি তোমার, এটার পরিমাণটা অলওয়েজ ফিক্সড। আমরা যখন সংজ্ঞা দিছি ঘনমাত্রা, তখন বলছি একক আয়তন অথবা কি একক ভর। তাহলে এটা যদি 1 লিটার দ্রবণে যদি তোমার 2 মোল দ্রব্য যদি ডিজল থাকে,
তাহলে ওই দ্রবণটাকে আমরা বলি 2 মোলার দ্রবণ। এটাকে আমরা কি বলি? 2 মোলার দ্রবণ। এর ঘনমাত্রা কত হবে? 2 মোল পার। 5 মোল ডিজলভ থাকলে 5 মোলার, এভাবে চলতে থাকে। আসলে বুঝতে পারছো কিনা একটু কমেন্টস একটু জানাও। ওকে, একটা পড়া এলোমেলো হয়ে গেলে তোমার সমস্যা নেই। আমরা রিসেন্ট খুব তাড়াতাড়ি আমরা আমাদের লেকচার তোমার জুমের মাধ্যমে হবে, তখন তুমি বুঝতে পারবা যে পারফেক্ট টাইমে না থাকলে ক্লাসটা মিস হয়ে যাবে। এটা তুমি বুঝতে পারবা। রিসেন্ট আমরা জুমে ক্লাস নেব, সবাই জুম ইনস্টল করে রাখবো অবশ্যই, আর সবাই আছে যেহেতু। দেখো একই পদার্থের, এটার সাহায্যে আমাদের ম্যাথ আসে। একই পদার্থের ভিন্ন ঘনমাত্রা একই পদার্থটা হবে একই, তাদের ঘনমাত্রা হবে কি ভিন্ন, ভিন্ন ঘনমাত্রা দ্রবণের মিশ্রণে তোমার মোলারিটি নির্ণয়। এটা মোলারিটি কি তোমার পদার্থ হবে একই, যেমন হচ্ছে HCl, এখানে একটা পাত্র আছে, বোঝার ট্রাই করব। এখন এই দ্রবণে মনে করো দুটো দ্রবণ ডিজলভ আছে, এটাই HCl এর একটা দ্রবণ। এটার আয়তন হচ্ছে মনে করো, এটার আয়তন হচ্ছে কি V1, আর এটার ঘনমাত্রাটাকে ধরলাম কত C। এখন এটা কি পরিমাণ দৈর্ঘ্য ডিজলভ আছে? দুইটা, মানে 2 মোল দৈর্ঘ্য এখানে কি আছে বলতো? ডিজলভ আছে। তাহলে এখানে কি এটার পরিমাণটাকে আমরা ধরলাম কি n, এখানে কে এই জিনিসটা কে HC, এই জিনিসটা কে। এখন দেখো এখানে আরেকটা মনে করো HCl এর দৈর্ঘ্য আছে, এটা আরেকটা HCl। এখন দেখো এটার আয়তন হচ্ছে মনে করো V, এটার ঘনমাত্রা আমরা ধরে নিলাম C। এখানে মনে করো ডিজলভ আছে HCl, মনে করো 4 মোল HCl, এখানে মনে করো ডিজলভ আছে। কত মোল ডিজলভ আছে? 4। এই অ্যামাউন্টটাকে আমরা ধরে নিলাম, যেহেতু এটার ঘনমাত্রাকে C2 ধরছি, আয়তনটাকে আমরা V2 ধরছি, যেহেতু ডিজলভ অ্যামাউন্টের পরিমাণটা এটা ভিন্ন, সেহেতু এটাকে যেহেতু N1 ধরছি, এটাকে আমরা ধরলাম কত। এখন এই দুটোর ভিন্ন ঘনমাত্রা, এরা একই পদার্থ, এটাও HCl এটাও HCl, এটার ঘনমাত্রা ভিন্ন। একই পদার্থের এই দুটো ভিন্ন ঘনমাত্রা দ্রবণকে আমরা একত্রে মিশাই। এখন একত্রে মিশালে যে মিশ্রণটা পাওয়া যাবে, এই যে মিশ্রণটা পাওয়া যাবে, এই মিশ্রণের মোলারিটির মান কত হবে? এই মিশ্রণের তোমার মোলারিটি C এর ভ্যালুটা আমরা বের করার জন্য কোন ফর্মুলাটা আসলে আমরা ব্যবহার করব শর্টকাটে? তুমি দেখো আমরা যদি এখান থেকে যদি ক্যালকুলেশনটা করি, যে এই ক্ষেত্রে আমরা ঘনমাত্রাকে যদি ডিফাইন করতে চাই, এখানে একবার যদি ঘনমাত্রাকে আমরা ডিফাইন করতে চাই, দেখো এটা C1,
ঘনমাত্রা মানে কি বলতো? ঘনমাত্রা মানে কি c ইকুয়াল টু কি বলতো n বাই v। এখানে ঘনমাত্রাকে কি দ্বারা রিপ্রেজেন্ট করা হচ্ছে বলতো? এখানে কি দ্বারা রিপ্রেজেন্ট করা হচ্ছে? c দ্বারা। আমি এটাকে এভাবেই লিখলাম, এটা c1। তাহলে এই ক্ষেত্রে আমরা কি ঘনমাত্রা ইকুয়াল টু কি n বাই v। ঘনমাত্রা এখানে কি c কে কি দ্বারা রিপ্রেজেন্ট করা হচ্ছে? c1। n কে রিপ্রেজেন্ট করা হচ্ছে কি n1। আয়তনকে রিপ্রেজেন্ট করা হচ্ছে কি v1। তাহলে এই সমীকরণটাকে আমি যদি আর গুণ করি তাহলে n1 ইকুয়াল টু কি হয়? v1 ইনটু কি বলতো c। এটা আবার এটার ক্ষেত্রে আমরা যদি ঘনমাত্রা ইকুয়াল টু জানি কি c ইকুয়াল টু n বাই v। আমরা c ইকুয়াল টু আমরা কি জানি বলতো? n বাই v জানি। তুমি দেখো এখানে ঘনমাত্রার ভ্যালুটা কত বলতো? c2। আমরা এটাকে c না ধরে এটাকে c2 দ্বারা রিপ্রেজেন্ট করব। এখানে মৌল সংখ্যাকে n না ধরে n2 দ্বারা রিপ্রেজেন্ট করা হচ্ছে। এখানে আয়তন v টাকে v না ধরে v2 দ্বারা রিপ্রেজেন্ট করা হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি আর যদি গুণ করি তাহলে n2 ইকুয়াল টু আমরা বলতে পারি কি v2 ইনটু কি c। এটা n2। আমরা ঘনমাত্রা মানে কি যতটুকু ডিসলভ থাকবে দ্রবীভূত দ্রব্যের মোল সংখ্যাকে টোটাল আয়তন দ্বারা আমরা কি করব বলতো? ভাগ করব। দ্রবীভূত দ্রব্যের মোল সংখ্যাকে টোটাল আয়তন দ্বারা। দেখো এই পাত্র থেকে মোল সংখ্যা আস্তে আস্তে কি পরিমাণ? n1। এই পাত্র থেকে মোল সংখ্যা আস্তে আস্তে কি পরিমাণ? n2। এখানে এসে জমা হচ্ছে কি পরিমাণ? n1। আর এখানে আসছে কি পরিমাণ? n2। এটার আয়তন কি পরিমাণ আসছে? এটা কি পরিমাণ আয়তন আসছে? v1। এটার আয়তন কি পরিমাণ আসছে? v2। তাহলে আমরা এখানে মিশ্রণের ক্ষেত্রে আমরা বলতে পারি কি মোট মোল সংখ্যা আমরা এখানে বলতে পারি কি মোট মোল সংখ্যা ইকুয়াল টু n1 প্লাস আমরা কি বলতে পারি বলতো? এই মিশ্রণের টোটাল মোল সংখ্যাটা কত? n1 প্লাস কি বলতো? এটার টোটাল আয়তনটা আমরা মোট আয়তনটাকে আমরা কি বলতে পারি মিশ্রণের? এটা কিসের জন্য? এই কথাটা কিসের জন্য? মিশ্রণের জন্য। এটা কিসের জন্য? মিশ্রণের জন্য। মিশ্রণের মোট মোল সংখ্যা আর এটা হচ্ছে মিশ্রণের এখানে মোট আয়তন। এটা মোট আয়তনটাকে আমরা ধরতে পারি কি বলতো? এখান থেকে আয়তন আসছে কি পরিমাণ? v1। এখান থেকে আসছে কত? v2। তাই টোটাল আয়তন কি v1 প্লাস কি তোমার। আমি যদি কতটুকু ডিসলভ আছে মোল সংখ্যা যদি জানি, দ্রবীভূত দ্রব্যের মোল সংখ্যা যদি জানি, এই মিশ্রণের টোটাল কি তোমার কি আয়তন যদি জানি, তাহলে আমরা ঘনমাত্রা জানি। আমরা ঘনমাত্রা মানে কি মোল সংখ্যা ডিভাইডেড বাই কি আয়তন। তাহলে মিশ্রণের আমি যদি তোমার ঘনমাত্রা যদি জানতে চাই, মিশ্রণের ঘনমাত্রা, তাহলে আমরা এখানে কি c ইকুয়াল টু আমাদের সূত্র কি n বাই কি বলতো v। এখানে n দ্বারা আসলে ইন্ডিকেট করতেছি কি c ইকুয়াল টু কি বলতো n বাই কি বলতো v। n মানে কি এই পাত্রের টোটাল মোল সংখ্যা। টোটাল মোল সংখ্যা কোনটা? n1 প্লাস কত? n2। এখানে কি v মানে কি টোটাল কি আয়তন। এখানে কি টোটাল আয়তন, এটাকে আমরা n ধরে নিলাম। আর এই আয়তনটাকে আমরা কি ধরে নিলাম? v ধরে নিলাম। এই আয়তনটাকে আমরা কি ধরে নিলাম? v। n এর মান আমি জানি n1 প্লাস n2। v এর মান আমি জানি v1 প্লাস v2। তাহলে এখানে আমরা যদি বলি এটা কি বলতো বা এটা হচ্ছে c, তাহলে এটার ভ্যালু কত? n1 প্লাস কি n2 আর ডিভাইডেড বাই কি v1 প্লাস কি বলতো v2। এটা হচ্ছে এই সূত্র। তাহলে এখানে এই সূত্রটাকে মডিফাই করা হবে। কিন্তু এই পর্যন্ত তুমি বুঝতে পারছো কিনা এটা কমেন্টসে জানানোর আগে আমরা এই পড়াটা একটু রিভিউ করব। এখানে বলছে একই পদার্থের ভিন্ন ঘনমাত্রার দ্রবণকে আমরা যদি মিশাই তাহলে ওই মিশ্রিত দ্রবণের ঘনমাত্রা কত হবে। এখানে একই পদার্থ হিসেবে আমরা কাকে নিলাম? HCl। এখানেও HCl নিলাম, এখানেও HCl। এই দ্রবণের আয়তন হচ্ছে v1, ডিসলভ আছে কয়টা? 2 মোল। এটাকে ধরলাম n1, ঘনমাত্রা হবে কত? c1। তাহলে এখানে ঘনমাত্রা ইকুয়াল টু n1 বাই v1। তাহলে এখানে কি n1 এর ভ্যালু আসবে কি v1 c। আবার ঠিক এটা আরেকটা দ্রবণ যার মোল সংখ্যা ডিসলভ পদার্থের পরিমাণটা কত আছে? n2। মিশ্রণের আয়তন কত? v2। ঘনমাত্রা জানি কি c n বাই v। কিন্তু এখানে ঘনমাত্রাকে কি দ্বারা রিপ্রেজেন্ট করছে? c2 দ্বারা। এই কারণে এটা হবে কি n2 বাই v। এটা যদি আর আমরা যদি গুণ করি তাহলে n2 v2 কি হবে? c। এই দুটো পাত্রকে আমি যদি মিশাই তাহলে কি কি মিশাচ্ছি?
এখান থেকে আসতেছে n1 পরিমাণ মোল সংখ্যা, এখান থেকে আসতেছে n2 পরিমাণ মোল, এখান থেকে আয়তন আসতেছে v1 পরিমাণ, এখান থেকে আয়তন আসতেছে কি v2 পরিমাণ। তাহলে টোটাল মোল সংখ্যাটা কত? n1 n2। এই মিশ্রণের টোটাল আয়তনটা কত? v1 v2। তাহলে ঘনমাত্রা ইকুয়াল টু bc ইকুয়াল টু n বাই v। n মানে কি n1 n2, আর v মানে কি v1 v2। তাহলে এই মিশ্রণের তোমার কি ঘনমাত্রা হবে কত? c ইকুয়াল টু n1 n2 ডিভাইডেড বাই কি v1 v2। এই পর্যন্ত তুমি আসলে বুঝতে পারছো কিনা আমাকে একটু কমেন্টে জানাও। ওকে, তুমি দেখো আমরা এই লাইনের নিচে লিখবা, তুমি এটাকে একটু ডিলিট করে দিচ্ছি। তাহলে এই লাইনটা আমরা এখানে লিখতেছি, এখানে কি c ইকুয়াল টু n1 প্লাস কি n2 ডিভাইডেড বাই কি v1 প্লাস বোঝা ট্রাই করো। n1 এর ভ্যালুটাকে বলতে কি বোঝায়? v1 আর কি c1, এই v1 এই c1। n2 বলতে কি বোঝাবে? v2 c2 ডিভাইডেড বাই কি v1 প্লাস কি v2। আর এটা কি বলতো? এটা দ্বারা কি বোঝায়? n1 আর n2 দ্বারা কি বোঝায়? মিশ্রণে যে যে উপাদানগুলো আছে তাদের মোট মোল সংখ্যাকে ওই মিশ্রণের টোটাল আয়তন দ্বারা তোমার কি ভাগ করলে যেটা পাবো সেটা হবে মিশ্রণের ঘনমাত্রা। এই জিনিসটাকে আমরা যদি কথায় লিখি, এখানে যদি কথায় লিখি মিশ্রণের ঘনমাত্রা, তাহলে এটাকে আমরা যদি কথায় লিখি তাহলে মিশ্রণে উপস্থিত উপাদানগুলোর মোল সংখ্যার সমষ্টি। v1 আর c1 এর গুণফলটাকে আমরা কি বলি? n1 মানে কি? মোল সংখ্যা। এগুলো v1 আর c1 আয়তন আর ঘনমাত্রা যখন গুণ আকারে থাকবে সেটা আসলে কোন ফর্মে আছে বলতো? মোল সংখ্যা ফর্মে। এটা মোল সংখ্যা, এটা কি মোল সংখ্যা। তাহলে মোল সংখ্যা উপাদানগুলোর মোল সংখ্যার সমষ্টিকে এগুলো যোগ করতে হবে, মিশ্রণের মোট আয়তন দ্বারা তোমার ভাগ করতে হবে। মিশ্রণের মোট আয়তন দ্বারা তোমার ভাগ করতে হবে, এটা হচ্ছে মিশ্রণ। এখন যদি এখানে পাত্র আমি লিখছি দুইটা, পাত্র তিনটা থাকতে পারতো, তখন ফর্মুলা হতো কত? v1 c1 v2 c2 v3 c3 ডিভাইডেড বাই কি v1 v2 v3। তোমাকে আমি HCl এর পাত্র কয়টা মিশিয়েছি? দুটো। দুটো মিশানোর জন্য সূত্র হচ্ছে কি v1 c1 v2 c2 ডিভাইডেড বাই কি v1 v2। আর যদি পাত্র যদি আমি তিনটা মিশাতাম তখন তার ফর্মুলাটা কি হতো? v1 c1 v2 c2 v3 c3 ডিভাইডেড বাই v1 v2 v3। কিন্তু এর চেয়েও বেসিক জিনিস কোনটা? এই লাইনটা। কোশ্চেন যদি ঘুরায় দেয়, তোমার যদি এই বেসিক লাইনটা যদি মনে থাকে, ওই মিশ্রণে যে যে উপাদানগুলো থাকবে তাদের মোল সংখ্যার সমষ্টি। আমি মোল সংখ্যাকে আয়তন এবং ঘনমাত্রার মাধ্যমে কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি? আয়তন এবং ঘনমাত্রার গুণফলটাই হচ্ছে কি ওই উপাদানের মোল সংখ্যা। তার মানে কি মোল সংখ্যার সমষ্টিকে ওই মিশ্রণের টোটাল আয়তন দ্বারা তোমাকে কি করতে হবে? ভাগ করলে ওই মিশ্রণের ঘনমাত্রা তুমি পেয়ে যাবে। দেখো এই পর্যন্ত আগে উঠে এটাকে আমরা ধরে নিলাম 1 নং। 1 নং সমীকরণের সাহায্যে মিশ্রণের ঘনমাত্রা
ঘনমাত্রা নির্ণয় করা যায়। ঘনমাত্রা নির্ণয় করা এটাকে উঠায় না। আমরা এই টাইপের আমরা এখন কিছু ম্যাথ করব। হ্যাঁ, কিভাবে এই ম্যাথগুলো করব। আমরা প্রথমে একটা সহজ ম্যাথ দেখব। এটা হচ্ছে 1, এটা হচ্ছে 200 ml 0.2 মোলার H2SO4 দ্রবণের সাথে 300 ml 0.3 মোলার H2SO4 দ্রবণ মিশ্রিত করলে তোমার মিশ্রণের ঘনমাত্রা নির্ণয় করো। মিশ্রণের ঘনমাত্রা তুমি নির্ণয় করো। এটা কি H2SO4 একই। তাহলে এটার আয়তন দেওয়া আছে কি, এটার আয়তন V1, এটা কত C, এটার আয়তন পরেরটার আয়তন দেওয়া আছে কত V2, আর এটা হচ্ছে কি বলতো C। আমরা জানি কি, আমরা জানি C equal to V1 C1 plus V2 C2 divided by কি V1 plus V2। তুমি দেখো এই সূত্রটা প্রমাণ করার ক্ষেত্রে আমরা কোন সাধারণ সূত্রের মাধ্যমে এটা প্রমাণ করছি, C equal to N by V। আমরা C equal to N by V এর মাধ্যমে এই সূত্রটা প্রতিপাদন করছি। তার মানে হচ্ছে এখানে কিন্তু আয়তনটা কোন আয়তন বলতো, লিটারে। এখানে যে আয়তনটা আসলে আছে এই সূত্রটা অ্যাপ্লাই করি এই সূত্রটা প্রতিপাদন করতেছে। এখানে আয়তন যদি লিটার হয় এখানেও আয়তনটা কি হবে, লিটার। অর্থাৎ এই সমীকরণটা তুমি যদি ব্যবহার করতে চাও তাহলে আয়তনটা অবশ্যই লিটারে রাখতে হবে। হ্যাঁ, তুমি যদি লিটারে রাখলেও তোমার রেজাল্ট যা হবে, মিলিলিটারে রাখলেও রেজাল্ট তা হবে। কিন্তু মিলিলিটারে রাখলে এটা কি তোমার শুদ্ধ না, এটা তোমার ভুল হবে। কিন্তু তোমাকে রাখতে হবে কি সে লিটার, কারণ এই সূত্রটা আমরা প্রতিপাদন করছি C = N / V। V মানে কি তোমার লিটার, এখানে আয়তনের এককটা কি লিটার, তাহলে এখানে যে আয়তনের এককটা সেটাও লিটারে রাখবে। লিটারে রাখলে যে রেজাল্ট হয় মিলিলিটারে রাখলে একই রেজাল্ট হয়, কিন্তু মিলিলিটারে রাখলে অনেক কলেজই তোমাকে এটা কেটে দিতে পারে। কথা বুঝছো কিনা? তার মানে এই সূত্রটা অ্যাপ্লাই করার ক্ষেত্রে এখানে আয়তনটাকে আমরা কি করব, লিটার নেব। মিলিলিটারকে লিটারে যদি কনভার্ট করতে চাই তাহলে আমরা কি করব বলতো, 1000 দ্বারা সেটাকে আমরা কি করব, ভাগ করব। এই তোমার 1000। তাহলে এটা কি তোমার C1 = কত, 0.2 মোল। এখানে V2 = কত হবে, 300 * 10⁻³ লিটার। এখানে C2 = কত, 0.3 মোল। এখানে মিশ্রণের ঘনমাত্রা চাইছে, এখানে মিশ্রণের ঘনমাত্রা চাওয়া হয়েছে। তাহলে মিশ্রণের ঘনমাত্রা C = এখানে কি কোশ্চেন হবে, এই মানগুলো আমরা এখানে বসাই দেব। এখানে বসাই দিলে যে ভ্যালুটা পাওয়া যাবে সেটাই হবে কার ভ্যালু, C এর ভ্যালু। তাহলে এখানে C এর ভ্যালুটা কত, V1 এর ভ্যালু কত, 210⁻³ ইনটু এটা কত 0.2 প্লাস এটা কত 300 * 10⁻³ এখানে কত আছে 200 * 10⁻³ প্লাস 300 * 10⁻³। এখানে ক্যালকুলেশন করলে যেটা হবে সেটাই অ্যানসার। যেহেতু এটা মোলারিটি এই কারণে এটার একক হবে কি মোল পার লিটার অথবা মোল। এটা হবে তার জাস্ট মানগুলো এখানে বসিয়ে দিই। দেখো এই পর্যন্ত কারো কোনো ডাউট আছে কিনা আমাকে একটু বলো, ইনবক্সে চলে যান।
ওকে, তুমি দেখো এই ম্যাথটাকে আমরা যদি আরেকটু স্মার্ট করতে চাই, দেখো তাহলে আমরা কিভাবে করব। দেখো, কারো কি কোনো ডাউট আছে? হ্যাঁ, n সংখ্যক পাত্র থাকলে n পর্যন্ত নিতে হবে। হ্যাঁ, সেটাই তো বললাম, তিনটা পাত্র থাকলে তিনটা যাবে, আর n সংখ্যক পাত্র থাকবে না। তানভীর, তোমার আজকে ওরিয়েন্টেশন না, তুমি এত বেশি ইনফিনিটি চিন্তা করো কেন? আজকে একটু রিল্যাক্স রিল্যাক্স মোডে থাকবা একটু। এই মনে হয় বাংলাদেশে প্রথম যে ওরিয়েন্টেশন হচ্ছে কি অনলাইনে। ভালো। এখন দেখো এটা সেকেন্ড ম্যাথে, দেখো 300 ml HCl এর সেমিমোলার দ্রবণের সাথে 500 ml HCl এর 500 ml HCl এর মিলিমোলার দ্রবণ মিশ্রিত করা হলো। এই মিশ্রণে 100 ml পানি যোগ করলে মিশ্রণের ঘনমাত্রা নির্ণয় করো। বা মিশ্রণের ঘনমাত্রা কিরূপ হবে তা নির্ণয় করো। একটু দেখো, তুমি 300 ml HCl এর সেমিমোলার দ্রবণ, তার মানে এখানে HCl এর যে প্রথম যে দ্রবণটা ছিল, আমি যদি জিনিসটা ক্লিয়ার করি তো, এটা 300 ml। সেমিমোলার যে দ্রবণটা আছে, সেমিমোলার দ্রবণের ঘনমাত্রা কত? 0.5। এটা কত? 0.5। অর্থাৎ তোমার এই দ্রবণে HCl এর পরিমাণটা, তোমার ঘনমাত্রাটা তোমার কি সরাসরি না বলে তোমার দ্রবণ আকারে এটাকে রিপ্রেজেন্ট করছে। পরেরটা হচ্ছে HCl এর তোমার কি 500 ml দ্রবণের কি তোমার মিলিমোলার দ্রবণ। মিলিমোলার দ্রবণের ঘনমাত্রা আমরা দেখছি কত? 0.00 তোমার কি হবে? 0.001 মোলার। এটা হচ্ছে কি তোমার HCl এর মিলিমোলার দ্রবণ, এটার ঘনমাত্রা। এখন এই দুটো দ্রবণকে একত্রে মিশানোর পর এই মিশ্রণে তুমি কি করছো? 100 ml পানি যোগ করছো। বাইরে থেকে 100 ml কি করছো? H2O যোগ করছো। তাহলে এই মিশ্রণের ঘনমাত্রাটা কত? আসলে এই মিশ্রণে আসলে দ্রব্যটা কি? দ্রব্যটা হচ্ছে HCl, পানি না। পানি এখানে কি হিসেবে কাজ করতে এসেছে? সলভেন্ট। আমি যখন বোঝার ট্রাই করো, আমি যখন HCl এর দ্রবণ বলবো তখন তোমাকে অবশ্যই বুঝতে হবে HCl টা দ্রব্য, এখানে পানি দ্রাবক হিসেবে কাজ করতেছে। এখানে আমি যখন HCl টা বলবো দ্রবণ, তখন এখানে বুঝতে হবে HCl টা দ্রব্য, পানিটা দ্রাবক হিসেবে কাজ করতেছে। আমার সূত্রটা কি? যে মিশ্রণের ঘনমাত্রা C ইকুয়াল টু এখানে যে তোমার কি উপাদানগুলো থাকবে সেই উপাদানগুলোর মোল সংখ্যার কি বলতো? সমষ্টি।
এখন দেখো সেই উপাদানের মোল সংখ্যার সমষ্টি কোনটা? এই পাত্রের মোল সংখ্যা কত দেখো, এটা আর এটা আমি যদি গুণ করি তার মানে এটাকে আমি ধরলাম V1 আর এটাকে আমি ধরলাম কি C1, এটাকে আমি ধরলাম কি বলতো V2, এটাকে আমি ধরলাম কি C2। এই পাত্রের মোল সংখ্যা আর এই পাত্রের মোল সংখ্যার কি সমষ্টি। তাই এই পাত্রের মোল সংখ্যাকে আমি কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি? আয়তন আর ঘনমাত্রা গুণ করলেই মোল সংখ্যা পাওয়া যায়। তার মানে কি V1 আর C1, এটাকে আমি এখানে মিশাইলাম, তাহলে এই পাত্রে থেকে কি মোল সংখ্যা আসতেছে? V2 আর কি C2। তাহলে V2 আর C2 গুণফলকে এটা যোগ করে। এরপর আমি যোগ করছি কি পানি। পানি তো আমার মোল সংখ্যা না, পানি তো পানির সাথে তার আমার HCl আসতেছে না। পানির সাথে কি হচ্ছে, আমি পানি যখন যোগ করি এটার আয়তন কত আছে? V1। এখানে আয়তন কত আছে? V2। পানি যোগ করলে এই মিশ্রণের টোটাল আয়তনটা আমার কি হবে? বেড়ে যাবে। পানি যদি যোগ না করতাম তাহলে সূত্র তো V1C1 V2C2 ডিভাইডেড বাই V1 V2 কি তোমার শুধু V1 V2। পানি যোগ করার কারণে তাহলে এটার আয়তনে এখানে কি করতে হবে? মিশ্রণের পানিটা কি করে? পানি যোগ করার কারণে এটার উপর কি প্রভাব বিস্তার করছে? মিশ্রণের টোটাল আয়তন বেড়ে গেছে। আয়তন যদি চেঞ্জ হয় তাহলে ঘনমাত্রার কি হবে বলতো? চেঞ্জ হবে। এই পানি যোগ করার কারণে দ্রব্যের পরিমাণের কোনো কি হয় না? পরিবর্তন হয় না। এখানে দ্রবীত দ্রব্যের পরিমাণটা কোথা থেকে আসছে? এখান থেকে দ্রবীত দ্রব্যের পরিমাণটা মোল সংখ্যাকে কিভাবে আমরা রিপ্রেজেন্ট করব? V1 আর C1 এর মধ্যে। এই পাত্রের ক্ষেত্রে কি হবে? V2 আর C2 এর মধ্যে। পানি যোগ করার কারণে দ্রবীত দ্রব্যের মোল সংখ্যার কোনো পরিবর্তন হয় না, যা আছে তাই, ডিভাইডেড বাই এই পাত্রের আয়তন, এই পাত্রের আয়তন পানি যোগ করার কারণে এই টোটাল আয়তনটা বেড়ে গেছে, তার সাথে মানে 100 ml আছে, মানে কি 10 ইনভার্স 3 আকারে করতে হবে। তাহলে এই টোটাল ক্যালকুলেশনটা আমি যদি করে ফেলি তাহলে এই C এর মানটা আমি পেয়ে যাব। এই C টাই হবে কি আমার অ্যানসার। আমরা করে দেব। তুমি আসলে এই হিন্টস বুঝতে পারছো কিনা আমাকে একটু কমেন্টস দাও। এই হিন্টসটা বুঝতে পারছো কিনা আমাকে একটু কমেন্টস দাও। ওকে, তাহলে আমরা এটার ক্যালকুলেশনটা কি করব দেখো। তাহলে এটা অ্যানসার। তাহলে আমরা জানি C ইকুয়াল টু V1 C1, এটা হবে V2 C2 আর এখানে হবে কি ডিভাইডেড বাই V। কারণ এখানে V বলতে কি টোটাল আয়তন, V1 V2 তার সাথে 1। তাহলে এখানে হবে কি, এখানে V1 এর ভ্যালু হচ্ছে 300 10 ইনভার্স 3 লিটার, C1 এর ভ্যালু হচ্ছে 0.5 মোলার, V2 এর ভ্যালু হচ্ছে 500 10 ইনভার্স 3 এত লিটার, C2 এর ভ্যালু হচ্ছে 0.001 মোলার। মিশ্রণের মোট আয়তন, এটা মোট আয়তন, এটা V ইকুয়াল টু এটা 300 প্লাস 500 প্লাস 100, এটা হচ্ছে 10 ইনভার্স 3। এই মানগুলো এখানে বসাই দেব। 300 500 800, এটা কত 900, এটা 10 ইনভার্স 3 এত। তাহলে এই মানগুলো মিশ্রণের ঘনমাত্রা C ইকুয়াল টু কোশ্চেন মার্ক, মিশ্রণের ঘনমাত্রা C ইকুয়াল টু কোশ্চেন মার্ক। দেখো তো কত ভ্যালু আসছে। এটা 500 ইনটু 10 ইনভার্স 3। এটা V এর ভ্যালু কত 900 ইনটু কত 10 ইনভার্স। দেখো টোটাল রেজাল্ট কত আসে।
এটার টোটাল রেজাল্টটা কত আসে একটু বলো, নোট করো। এটার ভ্যালুটা এটা আসে, তুমি দেখো কত আসে 0.167 এত মোল পার লিটার। দেখো এখান থেকে আরেকটা কোশ্চেন তোমার ঘুরে আসে, দেখো এই দেখো এখানে তৃতীয় নম্বর কোশ্চেনটা কিভাবে আসে দেখো, এটা একটা পাত্র, এটা 200 ml 0.1 মোলার মনে করো H2SO, এটা মনে করো 300 ml 0. এটা মনে করো 0.1 মোলার, হ্যাঁ এটা মনে করো HCl, এই দ্রবণকে মিশ্রণ হচ্ছে, এটা মিশ্রণ। এন্ড কোশ্চেনটা হচ্ছে মিশ্রণে H+ এর ঘনমাত্রা নির্ণয় করো, মোলার ঘনমাত্রা নির্ণয় করো। এটা নির্ণয় করো, এই বুঝতে হবে। এর আগে বলছে HCl বা H2SO4 এর ক্ষেত্রে বলছে যে তাদের ঘনমাত্রা, এটা বলছে H+। এখানে যে H2SO4 দেওয়া আছে বাট এখানে যে HCl দেওয়া আছে এগুলো হচ্ছে H2SO4 এর ঘনমাত্রা, H+ এর ঘনমাত্রা। এখানে দেওয়া আছে HCl এর ঘনমাত্রা। তাহলে আমাকে এই পাত্র থেকে H+ এর ঘনমাত্রা আমাকে বের করতে হবে। কিভাবে বের করব? যে এটার অ্যানসারটা আমরা কিভাবে করব দেখো, যে H2SO4 এবং HCl দ্রবণে নিম্ন রূপে আয়নিত থাকে। এটা কি আয়নিত? তাহলে এখানে কি আছে H2SO4, এটা যদি বিয়োজিত হয় তাহলে এটা 2H+ আর এটা কি তোমার সালফেট। এটা সহগ কত এক, এটা সহগ কত এক, অর্থাৎ এটা একটা ভাঙলে এটা দুইটা তৈরি, এটা যে পরিমাণ থাকবে এটা কি তার ডাবল তৈরি করে। আমাকে দরকার কোনটা? H+ সালফেট না। তার মানে হচ্ছে এটার পরিমাণটা কত আছে 0.1 মোল পার লিটার। 0.1 মোলার মানে কি এত মোল পার লিটার, এর কি পরিমাণ আছে 0.1 মোল পরিমাণ আছে, অর্থাৎ এটা পার লিটারে 0.1 মোল এখানে প্রেজেন্ট আছে। এখন দেখো এটা যদি একটা ভাঙে এটা দুইটা তৈরি হয়, তাহলে এটা যদি 0.1 পরিমাণ যদি ভাঙে তাহলে তার ডাবল উৎপন্ন হবে 2 ইনটু কত 0.1 অর্থাৎ 0.2। এই দ্রবণে H2SO4 এর ঘনমাত্রা 0.1 মোলার, কিন্তু H+ এর ঘনমাত্রা কত 0. এই আয়তনে H2SO4 এর ঘনমাত্রা কত 0.1 মোলার, কিন্তু এই আয়তনে H+ এর ঘনমাত্রা কত 0.2। কারণ এটা যে কয়টা ভাঙে এটা তার কি ডাবল পরিমাণ কি হয় তোমার তৈরি। আয়তন তো ডাবল হবে না, আয়তন তো বাইরে থেকে না, এটা ঘনমাত্রা ডাবল হচ্ছে কেন? এটা বিয়োজিত হওয়ার উপর ডিপেন্ড করতেছে। কারণ এটা যদি বিয়োজিত হয় দুটো H+ তৈরি হয়, এটা একটা থাকে এটা তৈরি হয় ডাবল, এটা 0.1 মোল যদি থাকে এটা হবে তার ডাবল 2 ইনটু 0.1। সালফেটটা কেন লিখলাম না? কারণ সালফেট নিয়ে আমাদের এখানে কোনো কাজ নেই, আমাদের কাজ হচ্ছে কাকে নিয়ে H+। আমরা যদি HCl এর ক্ষেত্রে যদি দেখি, দেখো আমরা যদি HCl এর ক্ষেত্রে যদি দেখি
তাহলে এটা ইস প্লাস আর এটা কি Cl মাইনাস। তাহলে এটার ব্যালেন্স যদি হয় তাহলে এটা যে পরিমাণ ভাঙে এটা সেই পরিমাণ তৈরি। তাহলে এটা কি HCl, এটার ঘনমাত্রা দেওয়া আছে কত 0.01 মোল। আমরা এটাকে কেন নিই, কারণ 0.01 মোল পার লিটার। মোল দ্বারা কি ইন্ডিকেট করে, HCl এর পরিমাণ ইন্ডিকেট করে। তাহলে এটা আছে কত 0.01, একটা থাকলে একটা যদি থাকে তাহলে এটা একটা তৈরি হয়, 0.01 থাকলে H প্লাস ও কি 0.01 তৈরি। তাহলে আমাকে এই পাত্রে H2S উপর কনসিডার করতে হবে না, H প্লাস কনসিডার করব। তাহলে এই আয়তনে H প্লাস আছে কত 0.2 মোলার তার ঘনমাত্রা। আমি যদি HCl কে যদি H প্লাস আকারে যদি কনসিডার করি তাহলে এই আয়তনে H প্লাস এর ঘনমাত্রা আছে কত 0.01। তাহলে এই আয়তনটাকে আমি ধরতে পারি কি বলতো V1। H প্লাস এর ক্ষেত্রে এই পাত্রে H প্লাস এর ক্ষেত্রে এই ঘনমাত্রাকে ধরতে পারি কি C1। এই আয়তনটাকে আমি ধরতে পারি কি V2। H প্লাস এর ক্ষেত্রে এই ঘনমাত্রাকে আমি ধরতে পারি কি C। আমি এখন V1 জানি, V2 জানি, C1 জানি, C2 জানি। তাহলে আমার মিশ্রণে যে এই দুটাকে একত্রে মিশানো হওয়ার পর H প্লাস এর কি তোমার আমি যে সূত্র C V1 C1 V2 C2 ডিভাইডেড বাই কি V1 V2 এটা অঙ্ক করব। কারণ আমাকে H প্লাস এর ঘনমাত্রা তার এই পাত্রে H প্লাস এর মোল সংখ্যা, এই পাত্রে H প্লাস এর মোল সংখ্যা যোগ করব। তাহলে মোল সংখ্যা কিভাবে যোগ করব, আয়তন আর কি করব তো ঘনমাত্রা। এই আয়তন আর ঘনমাত্রা গুণ করলে কি হবে মোল সংখ্যা, আর মোল সংখ্যাকে আয়তন আর ঘনমাত্রার মাধ্যমে যদি আমি রিপ্রেজেন্ট করি তাহলে V1 C1 V2 C2 ডিভাইডেড বাই মিশ্রণের টোটাল আয়তন। পানি যেহেতু যোগ করা হয় না এখানে মিশ্রণের টোটাল আয়তন হবে কি V1 V2। টোটাল ভ্যালু জানি H প্লাস এর ঘনমাত্রা আমরা বের করতে পারি। এখন দেখো এই পর্যন্ত বুঝতে পারছি কিনা তারপর আমরা একটা করব। আর ওটা বুঝছো কিনা বল, এত কথা বলবো না, ওরা আমার রেজাল্ট লিখে ফেলছে। তাহলে এখানে আমরা এখানে ক্যালকুলেশনটা করে ফেলি। আমরা জানি তাহলে এখানে আমরা জানি C equal to V1 C1 plus V2 C2 divided by V1 plus V2। তাহলে এখানে কি তোমার V1 এর মান 200 into 10 inverse 3 এতটা, C1 এর মান 0. কত 2, V2 এর মান তোমার কি হবে 300 into 10 inverse 3। এখানে C2 এর মান 0.01। মিশ্রণে H প্লাস এর ঘনমাত্রা, H প্লাস এর মোলার ঘনমাত্রা ইকুয়াল টু আমরা ধরলাম কি মোলার ঘনমাত্রাকে থার্ড ব্র্যাকেট দ্বারা রিপ্রেজেন্ট করব। তাহলে এই ভ্যালুগুলো এখানে বসাই দাও। এটা 10 ইনভার্স 3, এটা C1 এর ভ্যালু কত 0.2, V2 300 into 10 ইনভার্স 3 আর C2 এর ভ্যালুটা হচ্ছে 0.01। এটা 200 into 10 ইনভার্স 3 plus 300 into 10 ইনভার্স 3। দেখো তো টোটাল ভ্যালুটা কত আসে, তোমরা তো ভ্যালুটা করে ফেলছো মনে হয়। আমি তো কোথায় লিখলাম, এই আনিকা তাহলে তুমি আমার কথা বুঝতে পারো না। আমি তো H2S উপরে ঘনমাত্রা 0.1, তখন ওই তোর মানে H প্লাস এর ঘনমাত্রা 0.1 বলি নাই তো 0.2। এটা একটা ভাঙলে এটা দুইটা তৈরি হয়, এটা যদি 0.1 ভাঙে তাহলে এটা তৈরি হবে কি তার ডাবল 2 into 0.1, এটার ঘনমাত্রা 0.2 ধরছি তো।
এই দেখো তো কারো কোনো ডাউট আছে কিনা? এই আপনারা আনিকা হক, তুমি বুঝতে পারছো কিনা কমেন্টস করো তাড়াতাড়ি। আপনারা আনিকা হক, তুমি বুঝতে পারছো কিনা? আমি তো 0.1 ধরি নাই তো, এটা যে কয়টা মানে এটা তার ডাবল তৈরি হয়। এটা যদি 0.1 পরিমাণ, এটার পরিমাণটা কোথায়? এখানে আছে, পার লিটার 0.1 মোল আছে। তো 0.1 পরিমাণ যদি ভাঙে তাহলে এটা তৈরি হবে কত? 2 * 0.1। তাহলে এখন কোনটা? তাহলে তুমি কোনটা বুঝো নাই সেটা তো বলবা। তোমার কোশ্চেনে এত কনফিউশন কেন? স্যার এটা বুঝছি, তাহলে কোনটা বুঝো নাই? এরে ভাই এমনি গরম কিন্তু কথা একটু বাচ্চাগুলো একবারে পছন্দ। তুমি একটু দেখো, আমরা এই সূত্রটার সাহায্যে এটা লেটেস্ট একটা ম্যাথ করতে পারি। কিভাবে করব দেখো, একটু বোঝার ট্রাই করো। তুমি একটু বোঝার ট্রাই করো। এটা মনে করো H2SO4 আছে, আর এখানে মনে করো সোডিয়াম হাইড্রোক্সাইড আছে। এই সূত্রটা কিভাবে অ্যাপ্লাই করে ম্যাথটা করব দেখো। এই বিক্রিয়া এটাকে ব্যালেন্স করলো পিপেলা সোডিয়াম সালফেট, আর এখানে পিপেলা পানি। বিক্রিয়াটাকে যদি ব্যালেন্স করি তাহলে এখানে 2। তোমাকে কি করলো, তোমাকে টিচার কি করলো, 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়েছে। বললো যে 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডকে নিউট্রালাইজ করার জন্য তুমি এর ভিতরে অ্যাসিড অ্যাড করবে। তুমি দেখলে 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডকে নিউট্রালাইজ করার জন্য কত মোল H2SO4 লাগে? 1 মোল। কত মোল লাগে? 1। রিঅ্যাকশন ব্যালেন্স, 1 মোল H2SO4 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডকে নিউট্রালাইজ করে ফেলে। এটা মনে করো একজন স্টুডেন্ট এটা অবজার্ভ করলো, মনে করো এটা আনিকা। আর এটা আনিকার বোন সাদিয়া। আনিকার একটা বোন আছে, ওর যমজ, ওর নাম হচ্ছে সাদিয়া। সাদিয়া যায় দেখলো আনিকা H2SO4 ওই ল্যাবে 1 লিটারই ছিল বা 1 মিলিলিটারই ছিল বা 1 মোলই ছিল, সেটাই দিয়ে ফেলছে, আর কোনো অ্যাসিড নেই। H2SO4 ছিল কি তোমার HCl। টিচার কি করলো, এই সাদিয়াকেও কি করলো 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে HCl সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে যদি বিক্রিয়া করে তাহলে তৈরি করে কি সোডিয়াম ক্লোরাইড, আর কি তৈরি করে মূলত পানি। এটা HCl সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে যদি বিক্রিয়া করে তাহলে এই রিঅ্যাকশনটা ঘটে। কিন্তু টিচার কি 1 মোল দিচ্ছে, এটা কিন্তু ব্যালেন্স রিঅ্যাকশন। টিচার কি তাকে 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড দিচ্ছে নাকি 2 মোল? 1 মোল 1 মোলের সাথে বিক্রিয়া করে, তাহলে 2 মোল কয় মোলের সাথে বিক্রিয়া করবে? 2 মোল। এখানে কয় মোল সোডিয়াম ক্লোরাইড তৈরি হবে? 2 মোল। পানি তৈরি হবে কয় মোল বলো তো? তোমার সাদিয়া করলো কি, এই 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডকে নিউট্রালাইজ করার জন্য সে কি করলো 2 মোল HCl। তুমি একটু দেখো, এই ক্ষারটাকে নিউট্রালাইজ করার এই পরিমাণ, এখানে কিন্তু ক্ষারের পরিমাণ, এখানে ক্ষারের পরিমাণ কিন্তু সমান। এই ক্ষারটাকে নিউট্রালাইজ করার জন্য আমি যদি H2SO4 ব্যবহার করি তাহলে ব্যবহার করতে হয় 1 মোল, আর যদি HCl যদি ব্যবহার করি তাহলে ব্যবহার করতে হয় কত? 2 মোল। অর্থাৎ 1 মোল H2SO4 যে কাজটা করতে পারে, ক্ষারটাকে সোডিয়াম হাইড্রোক্সাইডের যে পরিমাণটাকে নিউট্রালাইজ করতে পারে, কিন্তু অ্যাসিডের ক্ষেত্রে সেটা পারে কত মোল বলতো? HCl এর ক্ষেত্রে সেটা পারে কয় মোল? 2 মোল। এটার পরিমাণ আর এটার পরিমাণ সমান। এটাকে নিউট্রালাইজ করার জন্য আমি যদি অ্যাসিড হিসেবে H2SO4 ব্যবহার করি তাহলে এখানে যদি আমি 1 লিটার ব্যবহার করি, HCl ব্যবহার করলে করতে হবে কত? 2 লিটার। এটা যদি 1 মোল ব্যবহার করি, HCl ব্যবহার করলে কত হবে তোমার?
2 মোল ব্যবহার করতে হবে। এটা যদি 1 ml ব্যবহার করি তাহলে এখানে ব্যবহার করতে হবে কত ml? 2 ml। অর্থাৎ H2SO4 আমি যতটুকু ব্যবহার করব H2SO4 এর রিপ্লেসে আমি যদি HCl যদি ব্যবহার করতে চাই তাহলে কি তার ডাবল পরিমাণ HCl ব্যবহার করতে হবে। তাহলে এটার সাহায্যে আমি কি বলতে পারি, আমি যদি তাহলে আমরা কি বলতে পারি 1 ml H2SO4 যদি আমরা ব্যবহার করি H2SO4 এর রিপ্লেসে আমার কি ডাবল পরিমাণ কি হবে HCl তোমার কি ব্যবহার করতে হবে। তোমার ল্যাবে মনে করো 5 ml H2SO4 আছে একটা ল্যাবে, এখন ও আরেকজন ফ্রেন্ড H2SO4 এর পরিবর্তে HCl পেল, ওই পরিমাণ ক্ষারকে তার নিউট্রালাইজ করার জন্য কত ml HCl ওই পাত্রে অ্যাড করতে হবে? 10 ml। 1 ml H2SO4 যে পরিমাণ ক্ষারকে নিউট্রালাইজ করতে পারে সেই পরিমাণ ক্ষারকে নিউট্রালাইজ করার জন্য এখানে কত ml HCl দরকার হবে? 2 ml। তোমার HCl দরকার হবে, ডাবল পরিমাণ HCl দরকার হবে। এখন যদি তোমার কি হয় 5 ml H2SO4 যদি এখানে ব্যবহার করা হয়, তো 5 ml H2SO4 এর পরিবর্তে আমি যদি HCl ব্যবহার করি তাহলে এখানে ব্যবহার করতে হবে কি তার ডাবল পরিমাণ। তার কি পরিমাণ? ডাবল পরিমাণ। আমি যদি 100 ml H2SO4 এর একটা সলিউশন দেওয়া হলো তার পরিবর্তে আমি HCl ব্যবহার করতে চাই ওই ঘনমাত্রা, তাহলে কি তোমার 200 ml HCl এর দ্রবণ অর্থাৎ 100 ml, এটা একটা দ্রবণ আছে মনে করো, এটা মনে করো 100 ml, এটা H2SO4, এটার ঘনমাত্রা মনে করো 0.5। এটার পরিবর্তে আমি যদি তোমার এটার পরিবর্তে আমি যদি মনে করো HCl এর একটা দ্রবণ যদি ব্যবহার করতে চাই এটার পরিবর্তে, অর্থাৎ এটা ক্ষারকে বা বিক্রিয়ায় যেভাবে তোমার নিউট্রালাইজ করে এটার পরিবর্তে যদি HCl এর দ্রবণ যদি ব্যবহার করতে চাই H2SO4 যদি 100 ml যদি ব্যবহার করি তখন আমার HCl ব্যবহার করতে হবে কি তার ডাবল 200 ml। এই ঘনমাত্রা 200 ml HCl পাবো। অর্থাৎ এটা যেভাবে কাজ করবে এই দ্রবণটা আর এই দ্রবণটা কি একই ভাবে একই মাত্রায় কি তোমার একই রকম কি করবে তোমার কাজ করবে। আমার কথা বুঝছো কিনা? এই সম্পর্কে আরো ব্যাখ্যা দিব, বাট এই পর্যন্ত কথাগুলো বুঝতে পারছো কিনা আমাকে একটু কমেন্টসে জানাও। ওকে, তুমি একটু দেখো এখন আমরা যদি মনে করো এটা শর্টকাট টেকনিক আছে আমরা শিখাবো, একটু ওয়েট করো। আমি জাস্ট একটু আগে একটু বলে আসছি। মনে করো কোন একটা দ্রবণ আছে এরকম, কোন একটা মনে করো দ্রবণ আছে এভাবে, অনেকভাবে ম্যাথ বুঝতে হবে, হ্যাঁ। এখন এখানে আমি 500 ml 0.2 মোলার H2SO4 এর দ্রবণ আমি করছি। এখানে কোন একটা দ্রবণ আছে, এটা মনে করো 300 ml 0. এটা 3 মোলার আমরা মনে করো HCl যোগ করলাম। এখন এখানে আরেকটা দ্রবণ এখানে আমি যোগ করছি, সেটা হচ্ছে মনে করো 500 ml 0.5 মোলার এটা নাইট্রিক অ্যাসিড যোগ করলাম। এই মিশ্রণের ঘনমাত্রা কত? এই মিশ্রণের ঘনমাত্রা কত? এটা তোমার হোম ক্লাস। নেক্সট ক্লাসে আমি এটা প্রথমেই করব। এই মিশ্রণের ঘনমাত্রা কত হবে সেটা তুমি বের করবে, এটা আমি আগে হিন্টসে তোমাকে দিয়ে দিছি, হ্যাঁ।
এটা কিভাবে করবা, এটা অনেকগুলো টেকনিকে দেখানো হবে, বাট তুমি আগে ভাবো যে এটা তুমি কিভাবে করবা এই লেকচারের সাহায্যে, অথবা তুমি বই দেখো, বইয়ের সাহায্যে তুমি এটা বের করতে পারবে। এটা তোমার হোমওয়ার্ক, ক্লিয়ার? এই ম্যাথটা হোমওয়ার্ক। এখন দেখো আমরা নতুন টপিক আগাই নেব, এর আগে এটা একটু উঠে নাও। ওকে, এখানে একটু দেখো, এটা আমি নেক্সট ক্লাসে সলভ করে দেব, খুব ভালোভাবে সলভ করো, বাট তুমি আগে একটু ভাবো এটা কিভাবে সলভ করবে। অ্যাটেনশন, আমরা মোলারিটিকে, আমি এটা দুই ভাবে তোমাকে করাই দেব, হ্যাঁ? তুমি আগে একটু দেখো, মোলারিটিকে সাধারণত দুটি এককে প্রকাশ করা হয়, দুটি এককে প্রকাশ করা হয়। এক হচ্ছে তোমার শতকরা ঘনমাত্রা, এক হচ্ছে তোমার কি শতকরা ঘনমাত্রা, আর দুই হচ্ছে তোমার ppm। এখন আমরা এই শতকরা ঘনমাত্রা নিয়ে কথা বলবো, আর এই ppm টা নিয়ে আমরা কথা বলবো। শতকরা ঘনমাত্রাকে ভালোমতো ক্লিয়ার করে নেব, কারণ শতকরা ঘনমাত্রাটা পার্সেন্টেজ থাকলে আমরা ক্যালকুলেশনটা ভালোভাবে বুঝতে পারি না, এটা আমাদের সমস্যা। হ্যাঁ, এটা আমরা ভালোভাবে এটা আমরা ক্লিয়ার করব। তাহলে এটা আগে একটু উঠে নাও। এই দেখো, অ্যাটেনশন, এটা বোঝার ট্রাই করো। শতকরা ঘনমাত্রা, তুমি শতকরা কথাটা বাদ দাও, তুমি ধরে নাও ঘনমাত্রা। ঘনমাত্রা মানে কি? ঘনমাত্রা যদি জেনারেল ডেফিনিশন দিতে চাই, তাহলে দ্রবীত দ্রব্যের পরিমাণ, প্রথম পাত্রের মাধ্যমে, হ্যাঁ, ডিভাইডেড বাই হচ্ছে দ্রবণের পরিমাণ। এই ঘনমাত্রা যদি মোলারিটি হতো, তাহলে দ্রবীত দ্রব্যের পরিমাণটা হতো কি মোল সংখ্যা, তখন আমি এটা লিখতাম দ্রবীত দ্রব্যের মোল সংখ্যা, এবং দ্রবণের লিখতাম আয়তন। যদি শুধু জেনারেল ভাবে আমরা ঘনমাত্রাকে ডিফাইন করতেছি, তার মানে এদের অনুপাতকে আমরা ঘনমাত্রা। যখন শতকরা ঘনমাত্রা হবে, তার মানে এটাকে 100 দ্বারা আমরা মাল্টিপ্লাই করি, এই রেশিওটাকে যদি 100 দ্বারা মাল্টিপ্লাই করি, তখন এটাকে আমরা কি বলি? শতকরা। ppm পার্টস পার মিলিয়ন, এটাকে যদি আমি 10 টু দি পাওয়ার 6 দ্বারা, যদি 100 এর পরিবর্তে যদি তোমার এখানে যদি তোমার এটাকে যদি মাল্টিপ্লাই করতাম 10 টু দি পাওয়ার 6 দ্বারা মিলিয়ন, তখন এটা হয়ে যেত কি বলতো ppm। এটা পার্টস পার মিলিয়ন, 10 টু দি পাওয়ার 9 দ্বারা হলে এটা হতো ppb, এটা 10 টু দি পাওয়ার 12 দ্বারা গুণ করলে এটা হতো ppt, এরকম হয়ে যেত। হ্যাঁ, মিলিয়নের ক্ষেত্রে 10 টু দি পাওয়ার, শতকরার ক্ষেত্রে 100, মিলিয়নের ক্ষেত্রে 10 টু দি পাওয়ার 6, বিলিয়নের ক্ষেত্রে 10 টু দি পাওয়ার 9, তোমার ট্রিলিয়নের ক্ষেত্রে ppt, এটা 10 টু দি পাওয়ার 12, এটা দ্বারা গুণ করলে তখন ওটা হয়ে যেত। তখন ওই ঘনমাত্রাকে আমি যদি তোমার 10 টু দি পাওয়ার 6 দ্বারা মাল্টিপ্লাই করতাম, তখন ওই ঘনমাত্রাকে আমি বলতাম কি ppm, পড়ে গেছে। যেহেতু আমি মেইন ফোকাস পয়েন্ট হচ্ছে শতকরা ঘনমাত্রা, এই রেশিওটাকে 100 দ্বারা মাল্টিপ্লাই করলে আমি কি পাবো? শতকরা ঘনমাত্রা। অর্থাৎ 100, আমি যদি বলি 100 ভাগ দ্রবণে, এখানে যদি মনে করো 100 ভাগ দ্রবণে, এখানে একটু বোঝার ট্রাই করো, এটা যদি শতকরার সাহায্যে যদি বলি 100 ভাগ দ্রবণে, দ্রবীত দ্রব্যের পরিমাণকে আমি বলবো কি শতকরা ঘনমাত্রা। 100 ভাগ দ্রবণে দ্রবীত দ্রব্যের
পরিমাণকে তোমার শতকরা ঘনমাত্রা বলে। ঘনমাত্রা। এখন একটু দেখো, এখানে আমরা একটু দেখব শতকরা ঘনমাত্রা যেহেতু এটা মোলারিটির একটা অংশ, তাহলে এখানে কি থাকবে? দ্রব্য থাকবে, এখানে কি থাকবে? দ্রব্য। এই দ্রব্যের এই পরিমাণটাকে রিপ্রেজেন্ট করা হয় দুই ভাবে। এই পরিমাণটাকে রিপ্রেজেন্ট করা হয় কয়ভাবে? দুই ভাবে। একটা হচ্ছে ভরের মাধ্যমে, আর একটা হচ্ছে আয়তনের মাধ্যমে। এটাকে রিপ্রেজেন্ট করা হয়। আমরা ভরকে, এখানে ভরকে আমরা রিপ্রেজেন্ট করি কি দ্বারা? W, আয়তনকে রিপ্রেজেন্ট করি কি দ্বারা? V। আর এখানে ভরের একক হিসেবে ব্যবহার, এগুলো ফিক্সড, এগুলো আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই। একক হিসেবে ব্যবহার করা হয় কি? গ্রাম। আর আয়তনের একক হিসেবে এখানে ব্যবহার করা হয় কি? মিলিলিটার। এখানে ব্যবহার করা হয় কি? মিলিলিটার। আমরা কিন্তু এর আগে কিন্তু ব্যবহার করছি অন্যরকম, দ্রব্যের পরিমাণটাকে মোল সংখ্যার মাধ্যমে রিপ্রেজেন্ট করছি। এখানে কিন্তু দ্রব্যের পরিমাণটা ভরের মাধ্যমে আর কি মাধ্যমে? আয়তনের মাধ্যমে। ভরকে কি W দ্বারা রিপ্রেজেন্ট করে? একক হিসেবে ব্যবহার হবে গ্রাম। আয়তন কি V এর মাধ্যমে রিপ্রেজেন্ট করা হয়? একক হিসেবে ব্যবহার করা হবে কি? মিলিলিটার। তুমি দেখো দ্রবণটাকেও দুই ভাবে রিপ্রেজেন্ট করে এই পরিমাণটাকে। একটা হচ্ছে এর পরিমাণটাকে আয়তনের মাধ্যমে রিপ্রেজেন্ট করে, আর ভরের মাধ্যমে রিপ্রেজেন্ট করে। আয়তনের মাধ্যমে রিপ্রেজেন্ট করে, ভরের মাধ্যমে এটা রিপ্রেজেন্ট করে। আয়তনকে রিপ্রেজেন্ট করা হয় কি? V দ্বারা। ভরকে রিপ্রেজেন্ট করা হয় কি? W দ্বারা। এখানে আয়তনের একক হিসেবে ব্যবহার করা হয় মিলিলিটার, আর ভরের একক হিসেবে ব্যবহার করা হয় এখানে তোমার কি? এই জিনিসটার তাৎপর্য আসলে কি, এটা আমি তোমাকে ডিটেইলস এটার সাথে বলবো। এই জিনিসটা তোমার তাৎপর্যটা কি আসলে সেটা আমি তোমাকে ব্যাখ্যা করব। ঠিক আছে? এই পর্যন্ত আসলে তুমি বুঝতে পারছো কিনা? এর আগে এটাকে আমি একটু সামারি করে নিচ্ছি। ঘনমাত্রা মানে দ্রবীত দ্রব্যের পরিমাণ আর দ্রবণের পরিমাণের রেশিও। যেহেতু শতকরা, তাহলে এই রেশিওটাকে 100 দ্বারা গুণ করতে হবে। আমি যদি এটাকে কথার মাধ্যমে বলি, এটা দ্বারা কি 100 ভাগ দ্রবণে দ্রবীত দ্রব্যের পরিমাণটাকে আমরা শতকরা ঘনমাত্রা বলবো। শতকরা ঘনমাত্রা মোলারিটির একটা অংশ। তো মোলারিটি কি দ্রব্য আর দ্রবণের মাধ্যমে রিপ্রেজেন্ট করে। দ্রব্যের পরিমাণটা এক্ষেত্রে হয় কি? মোলারিটিতে ভিন্ন, আর এখানে কি ভিন্ন হবে। এখানে পরিমাণটাকে ভর আর আয়তনের মাধ্যমে প্রকাশ করা হয়। ভরের মাধ্যমে যদি প্রকাশ করা হয় তখন তার একক হবে গ্রাম। আয়তনের মাধ্যমে এটাকে যদি করে রিপ্রেজেন্ট করা হয় তখন তার একক হবে মিলিলিটার। সিমিলারলি দ্রবণের ক্ষেত্র। তুমি এই কথাটা বুঝছো কিনা আর এটার সিগনিফিকেন্ট কি এটা আমরা দেখাবো, আর এগুলো কিভাবে এই সমীকরণে অ্যাপ্লাই করা হয় সেই জিনিসটা দেখাবো। ঘনমাত্রা অনেকগুলো তোমার কি আছে? ঘনমাত্রা অনেকগুলো ফেজ আছে। তার মধ্যে একটা ফেজ হচ্ছে কি তোমার মোলারিটি, সেখানে আরেকটা ফেজ হচ্ছে কি শতকরা কি তোমার ঘনমাত্রা, আরেকটা ফেজ হচ্ছে কি ppm, আরেকটা ফেজ হচ্ছে কি ppb। ঠিক আছে? আরেকটা হচ্ছে কি নরমালিটি। ঘনমাত্রা অনেক রকম হতে পারে, তার মধ্যে একটা ঘনমাত্রার ভিতরেই কে আছে? মোলারিটি। ঘনমাত্রার ভিতরে কে আছে বলতো? ppm। ঘনমাত্রা তোমার কি মোলারিটি হচ্ছে এক ধরনের ঘনমাত্রা, তোমার শতকরা ঘনমাত্রা হচ্ছে এক ধরনের ঘনমাত্রা, ppm ppb হচ্ছে এক ধরনের ঘনমাত্রা, নরমালিটি ফর্মালিটি হচ্ছে এক ধরনের ঘনমাত্রা। আচ্ছা, কি সেম কোশ্চেন? দ্রবীত দ্রব্য হবে না? ও এখানে এখানে হ্যাঁ একই তো কথা ভাই। এখানে আমি ঘনমাত্রা যখন বলছি দ্রবীত দ্রব্যের পরিমাণিত, এখানে দ্রব্য বলতে দ্রবীত দ্রব্যই বলছি, অন্য কিছু না।
এখন একটু দেখো তো ওই যে আদমজি ক্যান্ট, তানভীর তোমাদের ই কয়টায়, প্রোগ্রাম কয়টায়? ওই তানভীর, কিন্তু বেটা এই টেবিলটা যে লিখছি, এই টেবিলটা আমাদের খুব দরকার ছিল, কারণ নেক্সট লেকচারে এই টেবিলটা কিভাবে অ্যাপ্লাই করে সেই জিনিসটা আমরা দেখাতাম। ওকে ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। আমাদের তোমার যেহেতু এই মাসেই তোমার আমাদের পূজা, হ্যাঁ, এই কারণে হয়তো বা 20-21 তারিখ হয়তো বা কিছুদিন আমাদের বন্ধ থাকতে পারে, এই কারণে আমরা রবি মঙ্গল বৃহস্পতির সাথে সাথে আমরা শুক্রবার একটা এক্সট্রা ক্লাস করে নেব, তাহলে ওই ওই সময় যদি দুই একটা ক্লাস মিস হয় তাহলে এটা ফিল আপ হয়ে যাবে। হ্যাঁ, তাহলে রবি মঙ্গল বৃহস্পতি তোমার শিডিউল টাইম যে টাইমে আছে সেই টাইমেই থাকবে, আর বৃহস্পতিবার হবে কয়টা? 5:30। ক্লিয়ার? বাই বাই।